এক্সপায়ার ডেটটা ওষুধ কোম্পানির একটা বড় ধরনের চালাকি। যে ওষুধগুলো তাদের এক্সপায়ার ছিল সেই ওষুধগুলো তারা সংগ্রহ করলো, সংগ্রহ করে এগুলো পাঠাইলো এফডিএতে। এফডিএ এগুলো লম্বা গবেষণা করে দেখলো এখান থেকে 91% ওষুধই আবার পুনরায় ব্যবহার উপযোগী। ওই মেরুদণ্ডের ওষুধটা তৈরি করলো, তখন দেখা গেল ওই ওষুধটা 1500 রুপি তারা বিক্রি করতেছে, অথচ এই একই ওষুধ ভারতীয়রা প্রায় 6 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে হইতো। গত পর্বের রেশ ধরেই আজকে একটা প্রশ্ন আমার রয়ে গিয়েছিল, সেটা করতে চাচ্ছিলাম যে চুক্তি হয়েছিল আমেরিকার সাথে বাংলাদেশের, সেই চুক্তির একটা পার্ট বা অংশ হচ্ছে হলো ওষুধ শিল্প নিয়ে আর কি, বাণিজ্যিকভাবে। তো এই ওষুধ শিল্প নিয়ে আসলে একটু আলোচনা করা যায় কিনা বিশদ আকারে, কি আছে তাতে, এতে করে বাংলাদেশের মানুষের বা ওষুধ শিল্পের উপর কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন? বাংলাদেশের ওষুধ শিল্পটা এখন অনেক দ্রুত বেগে বাড়ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখকর সংবাদ। 100টা দেশে আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে এবং বাংলাদেশের 97% ওষুধ আমরা নিজ দেশে উৎপাদিত ওষুধই আমরা এটা মেনটেন করতে পারছি। তবে উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে এই চুক্তিতে মেধাস্বত্ব ব্যাপারে কঠোর একটা আছে এবং প্যাটার্ন। আমরা তো এলডিসি আওতাভুক্ত দেশ, আপনি জানেন যে এলডিসির আওতাভুক্ত দেশ হিসেবে আমরা এগুলা এতদিন সুবিধা পেয়ে আসছি যে আমরা মেধাস্বত্বের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং প্যাটার্নের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, শুধু কাঁচামালটা এনে আমরা এটা ব্যবহার করে ফেলতেছি। এখন আপনার মনে আছে কিনা বাংলাদেশে গ্লাক্সকো এবং আরও কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আসছিল ওষুধের ব্যবসা করতে, তারা কিন্তু পরবর্তীতে আর এই বাংলাদেশের মাঠে টিকতে পারে নাই, চলে গিয়েছে। এটার আমার যেটা যতটুকু আমি পড়াশোনা করেছি বিষয়টা নিয়ে, এটা দুইটা কারণ ছিল। এর মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই। ওষুধের একটা বড় ধরনের লুকোচুরি আছে, এক্সপায়ার ডেট এটা লুকোচুরি একটা বড় অংশ হচ্ছে এক্সপায়ার ডেট। যেটা আমরা যদি কোনো একটা ওষুধে এক্সপায়ার ডেট ওভার মনে করি, তার মনে করি যে এই ওষুধটা খেলে মানুষ মারা যাবে, এটা কিন্তু একটা বড় ধরনের লুকোচুরি ওষুধ কোম্পানিগুলোর। আপনি এক্সপায়ার ডেট বলতে কি বুঝি? আপনি দেখবেন যে দুধের গায়ে এক্সপায়ার ডেট থাকে, আটার গায়ে এক্সপায়ার ডেট থাকে, ইভেন আপনি সুপার শপে যদি কোনো একটা মিষ্টি কুমড়াও কিনেন, কোনো একটা বড় সবজি কিনেন, লাউ কিনেন, ওটার মধ্যে দেখবেন একটা এক্সপায়ার ডেট থাকে, রুটির গায়ে এক্সপায়ার ডেট থাকে। এখন এক্সপায়ার ডেট ধরেন আজকের ডেট দেওয়া, কালকে কি রুটি খেলে আপনি মারা যাবেন? বা ওই লাউটা খেলে কি মারা যাবেন? অথবা ধরেন এক্সপায়ার ডেট দেওয়া আছে একটা আটাতে, ওই আটা খেলে কি মারা যাবেন? অবশ্যই না। এক্সপায়ার ডেট মানে এটা বেস্ট ইউজ, মানে এই জিনিসটার বেস্ট ইউজ হচ্ছে এই টাইমটার মধ্যে। মানুষের কিন্তু একটা এক্সপায়ার ডেট আছে, যেমন আমার এক্সপায়ার ডেট আমার শিক্ষকতার যে বয়স আছে, এই বয়স গেলে আমার শিক্ষকতা আমার এক্সপায়ার শেষ, তার মানে কিন্তু আমি অকেজো হয়ে যাচ্ছি না। মানুষের এক্সপায়ার ডেট গেলে কিন্তু মানুষ অকেজো হয়ে যাচ্ছে না। এক্সপায়ার ডেটটা ওষুধ কোম্পানির একটা বড় ধরনের চালাকি। আপনি দেখবেন যে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানে আমি মালয়েশিয়ার ওষুধগুলা হাতে নিয়ে দেখছি তাদের গ্যাস্ট্রিকের ওষুধগুলো লম্বা সময় দেওয়া থাকে। আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আমেরিকা বা ইউরোপে থাকে, তাদের সাথে আমি চেষ্টা করি কথা বলার যে ওষুধের ডেটগুলো কত সময়, তারা বললো লম্বা সময় দেওয়া ওষুধের ডেটগুলো। ধরেন গ্যাস্ট্রিকের একটা ওষুধ বাংলাদেশে 2 বছর দিচ্ছে উৎপাদনের ডেট থেকে, ধরুন উৎপাদন 2026 সালে, এক্সপায়ার ডেট দিয়ে দিচ্ছে 2028 সালে। বাট মালয়েশিয়া কিন্তু সেটা না, মালয়েশিয়া 7-8 বছর দিচ্ছে, উৎপাদন 2026 সালে, এটা এক্সপায়ার দিচ্ছে হচ্ছে 2033 সালে। আমেরিকায় দেখা গেছে এটা প্রায় 10 বছর হয়। এই এক্সপায়ার ডেটটা হচ্ছে আরেক ধরনের চালাকি। কেমন চালাকি? যে এক্সপায়ার ডেটটা যদি যত কম দেওয়া যায় ওষুধের বিক্রি তত বাড়ে। ধরুন আপনি একটা ওষুধ কিনেন, আজকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনলেন 1 পাতা, আপনি হয়তো 1-2টা খাওয়ার পর ভালো হয়ে গেছে, ওষুধটা আপনার ঘরে রয়ে গেছে, অথবা নাপা কিনলেন 1 পাতা, 1-2টা ওষুধ খাওয়ার পর আপনার অসুস্থতা ভালো হয়েছে, পরে আপনি ঘরে রেখে দিলেন। এখন ঘরে রেখে দেওয়ার পর আবার যখন আপনি একই ওষুধে আক্রান্ত হবেন, আপনি কিন্তু পুনরায় আবার দেখবেন যে এক্সপায়ার ডেটটা আছে কিনা। এখন দেখবেন যে নাপার তো এক্সপায়ার ডেট শেষ, তখন আবার আপনার নতুন একটা নাপার ওষুধ পাতা কিনতে হচ্ছে। এতে কি ওষুধের ডিমান্ড যে জায়গাটা এগুলো বাড়তেছে, ওষুধের মার্কেটটা অনেক ফ্লো হচ্ছে, অনেক বেশি ওষুধ আপনার ওরা উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করতে পারতেছে। এখন যদি এক্সপায়ার ডেটটা লম্বা করে দিত, যে নাপার এক্সপায়ার ডেটটা 8 বছর, তাহলে কিন্তু আপনি 8 বছরে আপনি 1 পাতা নাপা দিয়ে মোটামুটি চলতে পারতেন। কারণ বছরে 2-1 জ্বর হয়, অথবা 2-3 বছরে 1 জ্বর হয়, আপনার আর নাপা ওষুধ কিনতে হইতো না। কিন্তু তারা চালাই করে এক্সপায়ার ডেটটা শর্ট করে রাখে। শর্ট করে রাখার কারণে কি হয়, যে আমরা যখনই একবার ওষুধ খাই, ভালো হয়ে যায় জ্বরটা, আবার যখন জ্বর আসে তখন আমরা দেখি আগে নাপার ডেট আছে কিনা, না রে ভাই ডেট নাই, খাইলে মরমু, এই ধরনের একটা চিন্তা থাকে। কিন্তু আসলে এফডিএ, আমেরিকার সবচেয়ে ফুড এবং ড্রাগসের যে অথরিটি এফডিএ, তারা লম্বা গবেষণা করছে এক্সপায়ার ডেট ওষুধের উপর। ওদের এক্সপায়ার ডেট এমনি লম্বা থাকে, তারপরও যে ওষুধগুলো এক্সপায়ার ডেট হয়ে গেছে সেই ওষুধগুলোর উপর তারা লম্বা গবেষণা করে দেখলো যে এক্সপায়ার ডেট দেওয়া যে বেশিরভাগ ওষুধ, এগুলো ওই ডেটের পরও সেগুলো 92% বা 91% পরিপূর্ণ পারফেক্ট।
অর্থাৎ এই ওষুধগুলো আপনার কোনো ক্ষতিকর না, বরঞ্চ আপনি ওষুধগুলো খেয়ে ইমার্জেন্সি কোনো রিমিডিটির জন্য এটা খেতে পারেন। কিন্তু আমাদের দেশে এক্সপায়ার ডেট নিয়ে এরকম একটা ন্যারেটিভ চালু করা যে এই ডেটের পরে তুমি ওষুধটা খেলে নগদে মারা যাবে, ব্যাপারটা এরকম না। বরঞ্চ আপনার আমেরিকার একবার ওষুধের একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল, তখন FDA থেকে ঘোষণা দেওয়া হলো যে যত ওষুধ তারা আমেরিকার বিভিন্ন জায়গায় অকেজো হয়ে আছে বা এক্সপায়ার ডেট অবস্থায় আছে, সেই ওষুধগুলো তারা মিলিটারি হসপিটাল, পুলিশ হসপিটাল বা বড় বড় হসপিটাল যে ওষুধগুলো সরকার প্রদত্ত করে, সরকার দেয়, প্রোভাইড করে, সেগুলোর মধ্যে যে ওষুধগুলো তাদের এক্সপায়ার ছিল সেই ওষুধগুলো তারা সংগ্রহ করে এগুলো পাঠাইলো FDA-তে। FDA এগুলো লম্বা গবেষণা করে দেখলো এখান থেকে 91% ওষুধই আবার পুনরায় ব্যবহার উপযোগী। তার মানে এত লম্বা সময় দেওয়ার পরও কিন্তু সেই ওষুধগুলো আমরা আবার তারা খেতে পারলো, এবং এটা প্রুফ হইলো যে পৃথিবীর প্রায় 90 থেকে 91% ওষুধ এক্সপায়ার ডেট যাওয়ার পরও আপনি খেতে পারবেন। তবে দুই একটা ওষুধ আছে ক্রিটিক্যাল, যেগুলো আপনার এক্সপায়ার ডেট যাওয়ার পর কেমিক্যাল রিয়াকশানে অন্য রূপ ধারণ করতে পারে, সেটা ভেরি পোর। তবে বেশিরভাগই হচ্ছে আপনার এক্সপায়ার ডেট যাওয়ার পর আপনি ওষুধগুলো খেতে পারবেন। তো বাংলাদেশের ওষুধ মার্কেটগুলো ওই যে বিদেশি কোম্পানি যেগুলো আসছিল, তারা তো তাদের দেশের মতো করে লম্বা এক্সপায়ার ডেট দিল। এক্সপায়ার ডেট দেওয়ার পর দেখা গেছে তাদের ওষুধ চলে না, কারণ এই একটা ওষুধ কিনবে যে সে 7-8 বছর পরে গিয়ে আবার ওষুধ কিনবে। আর বাংলাদেশের ওষুধগুলো 1 বছর 2 বছর শর্ট ডেট দিত। তারা একটা ওষুধ কেনার পর ওষুধ দেখা গেছে একটা পাতা থেকে একটা ওষুধ খেয়েছে, তারপর বাকি ওষুধগুলো রয়ে গেছে, ওষুধগুলো ফেলে দিচ্ছি আমরা এক্সপায়ার ডেট যে ওভার হয়ে গেছে এটা দেখে। তার মানে এই যে এক্সপায়ার ডেটের কারসাজিতে বিদেশি কোম্পানি টিকতে পারলো না। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট সম্ভবত, আমি যে আইনটা পড়ছিলাম সেখানে বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস্ট্রিক এবং জরুরি কিছু প্যারাসিটামল, গ্যাস্ট্রিক এই টাইপের ওষুধগুলো উৎপাদনের অনুমতি দেয় নাই। কারণ যেহেতু বাংলাদেশে 188টা বা 182টা ওষুধ কারখানা আছে, এবং বাংলাদেশে আপনি জেনে থাকবেন প্রায় 80 to 85% মেবি এই গ্যাস্ট্রিক এবং প্যারাসিটামল ওষুধটাই 80 to 85% ইউজ হয়। বাকি 15 to 20% হচ্ছে ওই বিভিন্ন ক্যান্সার, অন্য যে ওষুধগুলো। আর ডায়াবেটিসটা আবার আলাদাভাবে যদি আমরা করি, ডায়াবেটিস প্রেশারের ওষুধটাও এই একই ধরনের, যে মূল ওষুধের মধ্যে এগুলো হচ্ছে 80% ইউজ হচ্ছে, বাকি ইমার্জেন্সি ওষুধগুলো হচ্ছে 15 to 20%। তার মানে বাংলাদেশের সবচেয়ে লার্জ মার্কেট হচ্ছে কিন্তু আপনার ডায়াবেটিসের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ এবং হচ্ছে প্যারাসিটামলের যে বাজারটা। এই লার্জ মার্কেটে কিন্তু সরকার আইন করে বিদেশি কোম্পানিকে লার্জ মার্কেটে এই 3টা ওষুধ উৎপাদনের দেয় নেই, অনুমতি দেয় নেই। যার কারণে তারা কিন্তু বাংলাদেশের ঢুকছে, বাট 100% মার্কেট কিন্তু তারা পায় নাই। তারা পাইছে কত পার্সেন্ট মার্কেট? 15% মার্কেট। সেই মার্কেটে আবার বড় ডেট দিয়ে বাংলাদেশের সাথে আসলে তারা টিকে থাকতে পারে নাই। যার ধরুন আমি বলি যে বাংলাদেশের ওষুধ মার্কেটটা ভেরি স্মার্টলি বিগত সকল সরকারগুলাই ডিলিংস করছে। এখন এই ওষুধ মার্কেট একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে চুক্তির, যে কঠোর মেধাস্বত্ব, যেটাকে আমরা বলি প্যাটার্ন এবং মেধাস্বত্ব, যে বিষয়টা। প্যাটার্ন এবং মেধাস্বত্ব হচ্ছে 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে জেনেরিক আর হচ্ছে ব্র্যান্ড। জেনেরিক ওষুধ কোনটা আর ব্র্যান্ড ওষুধ কোনটা? ব্র্যান্ড ওষুধ হচ্ছে পৃথিবীতে এই ওষুধটা যারা প্রথম আবিষ্কার করলো। এখন ধরুন পৃথিবীতে কোথাও ক্যান্সারের ওষুধ নাই, এখন একটা কোম্পানি ঘোষণা দিল যে আমরা ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছি, তাহলে এটা হচ্ছে তার ব্র্যান্ড ওষুধ হবে। এবং এই ওষুধটা এককভাবে সে 15 বছর উৎপাদন করবে, বাজারজাত করবে, মূল্য নির্ধারণ করবে, এটা সে 15 বছর একটানা করবে। আর জেনেরিক ওষুধ কখন হবে? এটা 15 বছর পর গিয়ে এটা দুনিয়ার সবাই উৎপাদন করতে পারবে। ওই যে উপাদান দিয়ে সে ওষুধটা তৈরি করছে, সেই উপাদান দিয়ে সে এটা তৈরি করবে। তখন জেনেরিক ওষুধ তৈরি করলে এই ওষুধের মূল্যটা অনেক কমে যায়। আপনার গতকালকে উদাহরণ দিয়েছিলাম যে নাটকো কোম্পানি ভারতের, এবং ভারতের নাটকো কোম্পানি একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করলো, মেরুদণ্ডের একটা হাড়ের ক্ষয়জনিত বা দুর্ঘটনাজনিত যে মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়, এটার একটা ওষুধ তৈরি করার জন্য তারা রুশ একটা কোম্পানি আছে, সুইস কোম্পানি, সুইজারল্যান্ডের একটা কোম্পানি রুশ, এই রুশ কোম্পানির একটা ওষুধকে কপি করার চেষ্টা করলো, মানে ওই জেনেরিক করার চেষ্টা করলো। তখন ওই কোম্পানি যখন এটা শুনলো, তারা ভারতের আদালতে তাদের বিরুদ্ধে মামলা করলো। মামলা কিছুদিন চলার পর আদালত রায় দিল যে না, নাটকো কোম্পানি যেটা করতে যাচ্ছে জনসাধারণের বা জনকল্যাণের জন্য এটাই করবে। যখন তারা জেনেরিক ওষুধটা, ওই মেরুদণ্ডের ওষুধটা তৈরি করলো, তখন দেখা গেল ওই ওষুধটা 1500 রুপি তারা বিক্রি করতেছে, অথচ এই একই ওষুধ ভারতীয়রা প্রায় 6 লক্ষ টাকা দিয়ে কিনে নিতে হইতো। তার মানে জেনেরিক ওষুধটা সাধারণ মানুষকে একেবারে পরিপূর্ণভাবে একটা রিলিফ দিয়েছে এবং সাধারণ মানুষকে সকল ওষুধ হাতের নাগালে নিয়ে চলে আসছে। কিন্তু এই ওষুধ শিল্পে যদি আমরা মেধাস্বত্ব এবং প্যাটার্ন, যেটা এই চুক্তিতে আসছে, এটা যদি সংশোধন না করে বা এটার উপর যদি মিনিমাম সংশোধনী না হয়, তাহলে ওষুধ শিল্পটা একটা বড় ধরনের চ্যালেঞ্জে পড়বে। আপনি জানেন হয়তোবা 1988 বা 82 থেকে 88 সালে আফ্রিকায় প্রচুর মানুষ মারা গেল যক্ষ্মা এবং এইডসে এবং অন্য আরও কয়েকটা দুরারোগ্য রোগে। তখন ওই জেনেরিক প্যাটার্ন ওষুধ, জেনেরিক ওষুধ যেটা, তাদেরকে উৎপাদনের জন্য বাধাপ্রাপ্ত ছিল তারা।
কিন্তু এই ধরনের মৃত্যু দেখে তৎকালীন বিভিন্ন সংস্থাগুলো সম্মিলিতভাবে উদ্যোগ নিল যে না, এখন তাদেরকে সকল ওষুধ উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হোক, যেটি জেনেরিক টেনেরিক আর কোনো ইস্যু নাই। তখন তারা গণহারে ওষুধ উৎপাদন করে এই আফ্রিকা আপনার যক্ষা এবং অন্যান্য ভয়ঙ্কর রোগগুলো তারা কন্ট্রোল করলো। তার মানে জনকল্যাণের জন্য যে ঔষধ, আমাদের কিন্তু বাংলাদেশের 20 কোটি মানুষ, এখানে মানুষের, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি জানেন মনে হয় যে সবচেয়ে বেশি হেলথ খরচ হচ্ছে আমাদের, আপনার ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, এগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতন কম। এমনি আমাদের হেলথের পিছনে খরচ বেশি। জানি আমার বেতন থাকে 10,000 টাকা, তাহলে অ্যাভারেজ আমার 2,000 টাকা হেলথের পিছনে চলে যায়। হয় স্যালাইন খেতে হচ্ছে, নাহলে নাপা খেতে হচ্ছে, নাহলে অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, বিভিন্ন অসুখে আমরা আক্রান্ত হয়ে যাই। আমাদের স্বাস্থ্য সচেতনতাটা অন্যদের তুলনায় কম। এখন এই 20 কোটি মানুষের যে ওষুধ উৎপাদন আমরা 97% নিজ দেশে উৎপাদন করতেছি, এখানে যদি কঠোর মেধাস্বত্ব আমেরিকা যাচাই বাছাই করতে যায় বা আপনার প্যাটার্ন যাচাই বাছাই করতে যায়, তখন কি হবে? পোর্টে আপনার এই কাঁচামাল আনতে গেলে ওষুধ কোম্পানিগুলো, তখন পোর্টের যারা এই রাজস্ব অফিসার আছে তারা এদেরকে আটকে দিবে, তারা আইনের জটিলতায় পড়বে, তারা জেলখানায় যাবে, তখন অনেকে বিরক্ত হয়ে ব্যবসা ছেড়ে দিবে। আসলে আমরা তো ওই যে মেধাস্বত্ব আইন যেটা, এইটা কিন্তু বাংলাদেশ ওইভাবে এখনও ট্রেন আপ হয় নাই। আপনি জানেন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এগুলোর উপর খুব বড়োভাবে ট্রেন আপ করে, কারণ মেধাস্বত্ব এরকম একটা জিনিস, এটা একজন হঠাৎ করে দাবি করে বসলো যে আমি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছি, সেই দাবির উপর আপনি মেধাস্বত্ব দিতে পারবেন না। এটা কি কার্যকর কিনা? এটা ধরেন এর 3 বছর পর একজন দাবি করলো যে আমি ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছি, যে প্রথম দাবি করছে তারটা কিন্তু ক্যান্সারের ওষুধ আবিষ্কার করছে, কিন্তু এটা কার্যকর না। এটা আমরা 4-5 বছর পরে গিয়ে প্রমাণ পেলাম যেটা কার্যকর না। আর যে 3 বছর পর আবিষ্কার করছে তারটা কার্যকর। তাহলে মেধাস্বত্ব আপনি কাকে দিবেন? যে প্রথম আবিষ্কার করছে নাকি যে 3 বছর পর আবিষ্কার করছে? অবশ্যই যে 3 বছর পর আবিষ্কার করছে। কিন্তু অনেকে না জেনে কিন্তু প্রথম যে আবিষ্কারে ডিক্লেয়ার দিয়ে দিছে সেই কোম্পানিটাকে মেধাস্বত্ব হিসেবে ঘোষণা করবে, এবং কোনো ক্যান্সারের ওষুধ আবিষ্কার করতে গেলে, উৎপাদন করতে গেলে তাকে টাকা দিতে হবে। এই যে মেধাস্বত্বের বিষয়, প্যাটার্নের বিষয়, এগুলো অনেক স্টাডি, অনেক ট্রেন আপের বিষয়। বাংলাদেশ আসলে ওইভাবে এখন প্রস্তুত না। রাজস্ব অফিসার যারা, তারা যে কাঁচামালটা আটকাবে, তারা কোন কাঁচামালটা আটকাবে? ধরেন আমেরিকা একটা ক্লেম করলো যে ওই যে প্যারাসিটামলের ওষুধটা আনতেছে, প্যারাসিটামলের কাঁচামালটা, এটা মেধাস্বত্ব ভায়োলেশন করতেছে। অথবা সে ডায়াবেটিসের যে ইনসুলিনের যে ওষুধটা আনতেছে, এটা মেধাস্বত্ব ভায়োলেশন করতেছে। তখন সরকার চুক্তি অনুসারে অবশ্যই মেধাস্বত্ব ভায়োলেশন করার জন্য যে কোম্পানির এই মেধাস্বত্ব আছে তাকে টাকা দিতে হবে। ওই কোম্পানিকে চাপ দেবে যে তুমি তাকে টাকা দাও, তুমি তাকে মেধাস্বত্বের টাকা দাও, প্যাটার্নের টাকা দাও। তখন ওই কোম্পানি বাধ্য হয়ে আরও ওই বিদেশি কোম্পানিগুলোকে মেধাস্বত্বের টাকা দিতে হবে, প্যাটার্নের টাকা দিতে হবে। তখন কিন্তু এই যে টাকাটা দিচ্ছে, এটা কিন্তু আলটিমেটলি আমাদের ওষুধের দামের সাথে সংযুক্ত হয়ে যাবে। তাই আমি মনে করি যে এই মেধাস্বত্বের যে কঠোর মেধাস্বত্বের যে বিষয়টা, এটা যেহেতু জননিরাপত্তার সাথে জড়িত, মানুষের জীবন মৃত্যুর সাথে জড়িত, 20 কোটি মানুষের স্বাস্থ্য জীবন সুরক্ষার সাথে জড়িত, সরকার এটা খুব দ্রুত একটা ফয়সালা করতে পারবে বলে আমার ধারণা। এবং সরকার সে বিষয়ে অনেক বেশি আন্তরিকতা অনেক ক্ষেত্রে দেখাইছে, যে জননিরাপত্তা বা জনগণের যে ইয়াগুলো আছে, যেগুলোর সাথে স্বাস্থ্য এবং জীবন রিলেটেড, সেখানে সরকার খুব দ্রুত, এর আগেও অনেক পদক্ষেপ নিয়েছে। আমের ক্ষেত্রে আমরা দেখছি যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া, এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমরা আশা করি এই চুক্তিটার এই ধারাটা, অন্তত জনস্বাস্থ্যের যে ধারাটা, এটা সরকার দ্রুত একটা কারেকশন দিয়ে দ্রুত সময়ে এটা সমাধান করবে বলে আশা করি।